হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি। তো আজকে সকালবেলা আর কি নাস্তা তৈরি করব। এখানে বুয়া ভাত রান্না করব, যে চালের যে ছোট ছোট একটা অংশ থাকে তা দিয়ে আর কি, আর এটাকে আমরা খুদ বলি আর কি। তো চালের খুদের বুয়া ভাত রান্না করব, আর আজকে একটা ভর্তা করব আর কি। তো যদিও ভর্তা আমি কাঁচামরিচ দিয়ে বেশিরভাগ করি, কারণ আমার যেহেতু গ্যাসে অনেক বেশি প্রবলেম, যার কারণে আমি শুকনো মরিচটা অনেকটা অ্যাভয়েড করে চলি। তো আর যাই হোক, এদিক দিয়ে আর কি বুয়া ভাত রান্না করার জন্য চালটা ভালো করে আর কি ভেজে নিচ্ছি। এভাবে রান্না করলে মানে খেতে অনেক বেশি মজা হয়। আর সাথে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, অনেকটা পোলাওর মতো। আর আমার ছেলেরা এইভাবে রান্না করলে অনেক বেশি পছন্দ করে আর অনায়াসে খেয়ে নেয়। তো যাই হোক, বাচ্চাদের কথা মাথায় রেখে আমি এইভাবে সবসময় বুয়া ভাত রান্না করি। তো এখানে বুয়া ভাতটা রান্না করে নেব, তারপরে আর কি অফ ক্যামেরাতেই ভর্তাটা করে নেব। তো এদিক দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি, এখন খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি। এখন আর কি ছেলে খেয়ে চলে যাবে। আমার ছেলের এক্সাম শুরু হয়ে গিয়েছে আজ, মানে প্রথম একদিন এক্সাম চলে গিয়েছে, বাংলা প্রথম পত্র, আর আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আর কি। তো যাই হোক, এদিক দিয়ে খাবার দিয়ে দেব, আমিও খেয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আর কি দেখে নিতে পারেন। এদিক দিয়ে আর কি অফ ক্যামেরাতে নাস্তাগুলো খেয়ে তারপরে চলে এসেছি কিছু বাজারের অংশ গুছিয়ে নেব। তো যাই হোক, এদিক দিয়ে সংসারের কাজকর্ম করি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে টাকা জমানোর ইচ্ছে থাকলে আমরা কিন্তু অল্প আয়ের থেকেও কিন্তু টাকা জমাতে পারি। তো যাই হোক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে কথা বলবো। অল্প আয় থেকে বা আয় অল্প হোক বা বেশি হোক, হিসেব করে চললে মাস শেষে বা বছর শেষে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা জমানো সম্ভব। তো সেই কথাটাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তা আমরা গৃহিণীরা যদি একটু চালাক না হই, তাহলে কখনোই কিন্তু সংসারে উন্নতি করতে পারবো না। তাই আমি মনে করি কি প্রতিটি গৃহিণী সংসার চালাতে গেলে একটু চালাক, চতুর এবং কি ধৈর্যশীল এবং বুদ্ধিমতী হতে হয়। বুদ্ধি দিয়েই কিন্তু সংসারটাকে চালিয়ে একটু একটু করে অল্প অল্প আয় করে ওই অল্প আয় থেকে কিন্তু আসলে অনেকটা মোটা অঙ্কের টাকা জমানো সম্ভব। আর মোটা অঙ্কের টাকা জমিয়ে এই টাকাগুলো কিন্তু একটা দিনে বিপদের দিনে বা ভবিষ্যতের জন্য আমরা সঞ্চয় করে রাখতে পারি। তাই আমি মনে করি কি একটা সংসারের উন্নতির পেছনে একজন গৃহিণীর অবদান সবচেয়ে বেশি। আমরা গৃহিণীরা যদি একটু বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে চলি, তাহলে সংসার থেকে কিন্তু অল্প অল্প আয় করে ওই অল্প আয় থেকে কিন্তু অনেকটা মোটা অঙ্কের টাকা জমাতে পারি, যেই টাকাটা আসলে আমাদের বিপদের দিনে বন্ধু হবে। একটা গৃহিণী চাইলে স্বামীকে একদম মানে স্বামীর সংসারটাকে তছনছ করে দিতে পারি, আবার একটা গৃহিণী চাইলে স্বামীর সংসারে অনেক বেশি উন্নত করতে পারি। তো আসলে এটা হচ্ছে প্রতিটা গৃহিণীর উপরেই আসলে ডিপেন্ড করে। আপনার হাজব্যান্ড আপনাকে যদি 20 টাকা দেয়, আপনি যদি ওই 20 টাকায় খরচ করে ফেলেন, তাহলে দেখা গেল সংসারে কোনো উন্নতি হলো না। স্বামীর অল্প ইনকামে হিসেব করে বুদ্ধি করে বিভিন্ন কৌশলে সংসার খরচ কমিয়ে বিভিন্নভাবে আমরা টাকা জমাতে পারি। আর দেখা গিয়েছে টাকা জমানোর ইচ্ছে না থাকলে যত আয় যত বেশি হোক না কেন, সেখান থেকে কখনোই কিন্তু টাকা জমানো সম্ভব নয়। স্বামীর অল্প ইনকামে টাকা জমাতে চাইলে একজন স্ত্রীকে হতে হবে বুদ্ধিমতী ও গুণবতী। বুদ্ধি বা গুণ কারো আগে থেকে থাকে না, আসলে সময় ও পরিস্থিতি একটা নারীকে কিন্তু বুদ্ধিমতী এবং কি যে হিসেবি বানিয়ে তোলে। তো যাই হোক, অনেকে বলতে পারেন সংসারের খরচ থেকে কিভাবে টাকা কমাবো। প্রতি মাসের শুরুতে যদি আমরা একটা হিসেব করে একটা বাজারের লিস্ট তৈরি করি বা একটা দেখা গিয়েছে তালিকা তৈরি করি, ওই তালিকা অনুযায়ী বা লিস্ট
অনুযায়ী যদি আমরা মাসের শুরুতে খরচ করি তাহলে দেখবেন সংসার খরচ থেকে অনেকটা টাকা কিন্তু জমানো যায়। দেখা গিয়েছে আমরা যারা ভাড়া বাসায় থাকি, বাসা ভাড়া থেকে শুরু করে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, কারেন্ট বিল, এগুলা যখন এই সবগুলো টাকার একটা হিসেব করা হয়, তো এই টাকাগুলো হিসেব করে বিভিন্ন খাতে দেওয়ার পর যেই টাকাটা থাকে ওই টাকাটা দিয়েই কিন্তু আমরা সংসার চালাই। তো ওই টাকাটা দিয়ে যদি আমরা সংসার চালাই, তো বাকি যেই টাকাটা থাকে ওই টাকাটা খরচের আগে যদি আপনি প্রতি মাসে সেই খরচের টাকাটা থেকে একটু বুদ্ধি করে 500 টাকা বা 100 টাকা করে বা 1000 টাকার একটা নোট যদি আপনি রেখে দেন একটা মাটির ব্যাংকে বা দেখা গিয়েছে যে প্লাস্টিকের ব্যাংকে, যতই বিপদ আসুক না কেন আপনি কিন্তু ওই ব্যাংকটা ভাঙবেন না, ওই টাকাটা কিন্তু ওইখানে জমা থাকবে। তো আসলে আমরা ইচ্ছে করলে কিন্তু স্বামীর কম ইনকামেও কিন্তু টাকা জমাতে পারি। আসলে ইনকাম যত হোক, যেমনই হোক না কেন, কম বা বেশি নির্ভর করে একটা গৃহিণীর উপর সংসারটা কিভাবে চালাবে বা কতটুকু টাকার মধ্যে সে সংসারটা চালাবে। ইচ্ছে থাকলে কিন্তু ঠিকই উপায় হয়, কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। আমি কিন্তু আমার স্বামীর বা আমার হাজব্যান্ডের কম ইনকামের থেকেও কিন্তু আমি প্রতি মাসে আমার সংসার খরচ বা সব কিছুর থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে সবসময় টাকা জমানোর চেষ্টা করি। আসলে আপনার যদি 20 টাকা ইনকাম হয়, আপনি যদি 30 টাকায় খেয়ে ফেলেন বা 20 টাকায় খেয়ে ফেলেন, তাহলে কখনো কিন্তু এই টাকা থেকে কখনো কিন্তু আপনার সঞ্চয় করা বা টাকা জমানো সম্ভব না। তাই সব সময় চেষ্টা করবেন কম হলো কিছুটা টাকা হলো কিন্তু আসলে জমা করে রাখা। আমরা কিন্তু সংসারে বিভিন্ন খাত থেকে বিভিন্ন উপায়ে কিন্তু সংসার খরচ কমিয়ে টাকা আসলে জমাতে পারি। দেখা গিয়েছে যাদের হাজব্যান্ড দেখা গিয়েছে চাকরি করে বা জব করে, দেখবেন তারা কিন্তু খুব সকালবেলা 9টার মধ্যেই কিন্তু অফিসে চলে যায়। তো অফিসে যাওয়ার পরে কিন্তু দুপুরে লাঞ্চটা তিনি অফিসেই করেন। তো দেখা গিয়েছে যারা অফিস থেকে লাঞ্চ করেন তাদের কিন্তু একটা মোটা অঙ্কের টাকা তাদের বেতন থেকে কেটে নেওয়া হয়। আমরা যদি গৃহিণীরা একটু বুদ্ধি করে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সকালে রান্না বান্না শেষ করে যদি হাজব্যান্ডকে বাসা থেকে টিফিন দিয়ে দেই, তাহলে দেখা গিয়েছে এই খাবারটা যতটা স্বাস্থ্যকর কিন্তু বাহিরের খাবারগুলো অতটা স্বাস্থ্যকর না। আর একটা মানুষ অসুস্থ হলে সবাই জানেন যে একটা মানুষ যখন অসুস্থ হয় 5 থেকে 10,000 টাকা কিন্তু এমনি অনায়াসে চলে যায় ডাক্তার দেখাতে। তাই আমি মনে করি কি আসলে আমরা যদি একটু গৃহিণীরা হিসেব করে বুদ্ধি করে একটু কঠোর পরিশ্রম করি তাহলে কিন্তু সংসারে বিভিন্ন উপায় থেকে বিভিন্নভাবে টাকা জমাতে পারি। আমরা যদি কষ্ট করে হাজব্যান্ডকে রান্না করে দিয়ে দিই তাহলে দেখবেন ডাক্তারকেও টাকা দিতে হবে না। আবার দেখা গিয়েছে হাজব্যান্ডও কিন্তু বাহির থেকে খাবারটা কিনে খেতে হয় না। এখান থেকেও কিন্তু অনেকটা টাকা সেভিং হয়। আপনি চাইলে এই টাকাটা আপনার সংসারে কাজের যে কোনো আপনি কাজে লাগাতে পারেন বা আপনার ছোট ছোট ইচ্ছেগুলো করে ফার্নিচার, ইলেকট্রিক জিনিস থেকে শুরু করে সব কিছুই একটু একটু করে আসলে কিনতে পারেন বা নিজের শখগুলো পূরণ করতে পারেন। আবার চাইলে কিন্তু এই টাকাগুলো মাটির ব্যাংকে বা প্লাস্টিকের ব্যাংকে জমা করতে পারেন ভবিষ্যতের জন্য। তারপরে আবার দেখা গিয়েছে অনেকের ছেলে মেয়েরা আছে, আমরা দেখা গিয়েছে যে কম্পিটিশন করি যে ভালো স্কুলে পড়াবো, ভালো লেখাপড়া করাবো, তার জন্য কি করি অন্য সমাজের অন্যান্য মানুষদের সাথে তাল মিলিয়ে চলতে যাই। আসলে বুঝতে পারি না যে আমার হাজব্যান্ডের ইনকাম কেমন। আসলে দেখা গিয়েছে আমরা এখন বর্তমান যুগে অনেকে আছি ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলেই বেশিরভাগ লেখাপড়া করায়। প্রাইভেট স্কুলের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে গেলে কিন্তু অনেকটা টাকা যায়, বিশেষ করে ছোটোবেলাতে। আমি মনে করি কি আসলে ছোট যখন ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা বাচ্চাকে আসলে সরকারি প্রাইমারি স্কুলে লেখাপড়া করানোটাই উত্তম। কারণ এতে করে কিন্তু তাদের তখন কিন্তু একটা খেলার বয়স থাকে। তখন যদি তাদের ঘাড়ে অতিরিক্ত পড়ালেখার চাপ দেওয়া হয়, এতে করে কিন্তু বাচ্চার শারীরিক এবং মানসিক অনেকটা বিকাশ ঘটতে পারে। যার কারণে আমি মনে করি কি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সরকারি প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে লেখাপড়া করানো, এতে করে কিন্তু আপনার বাচ্চাটা কিন্তু হাসি খুশির মধ্যে দিয়ে সময়টা পার করতে পারবে। অন্য দিক দিয়ে কিন্তু আসলে লেখাপড়ার অত বেশি একটা চাপ থাকে না। আবার দ্বিতীয় কথা হচ্ছে অন্য দিক দিয়ে কিন্তু আপনার অনেকটা টাকা কিন্তু এখান থেকেও কিন্তু সেভিং হয়। আপনি চাইলে এই টাকাটাও কিন্তু আপনার একটু একটু করে জমা করতে পারেন। তারপরে আবার দেখা গিয়েছে যে অনেকে আমরা বুঝতে পারি না আসলে একটা মা বাবা কিন্তু একটা সন্তানের জন্য প্রথম শিক্ষক।
আমি মনে করি কি একটা সংসারে বা একটা ফ্যামিলিতে একটা ছেলে মেয়ের মানে লেখাপড়ার অবদানের পেছনে প্রথম শিক্ষক হচ্ছে তার মা বাবা। আমরা যখন আমাদের ছেলেমেয়েরা ছোট থাকে তাদেরকে কিন্তু ছোট থেকে যখন মানে লেখাপড়া শেখানোর চেষ্টা করি, মানে প্রথম থেকে শুরু থেকে দেখবেন আমরা শুরু থেকে কিন্তু কোনো প্রাইভেটে দেই না। শুরু থেকে কিন্তু আমরাই তাদেরকে বাসায় আ থেকে শুরু করে সব কিছু শেখানোর চেষ্টা করি। তো আমরা যেহেতু ওদেরকে প্রথম থেকে একটু একটু করে শেখাই, আমি মনে করি প্রত্যেকটা গৃহিণী যদি কমপক্ষে 8 থেকে 10 পাস বা এসএসসি পাস হতে পারেন বা এইচএসসি পাস হতে পারেন, তাহলে আমি মনে করি কি তাদের ছেলে মেয়েদেরকে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বাইরে কোথাও প্রাইভেটে না দিয়ে বাসায় কিন্তু নিজেই যদি একটু কষ্ট করে বুদ্ধি খাটিয়ে বাচ্চাদেরকে লেখাপড়া করান, তাহলে দেখবেন আপনার সংসার খরচের টাকা থেকে কিন্তু অনেকটা টাকা কিন্তু আপনার মানে সংসার খরচটা কিন্তু অনেকটাই কমে যায়। আর এখান থেকেও কিন্তু আপনার অনেকটা টাকা সেভিং করতে পারেন। আমার যেহেতু 2 ছেলে, আমার বড় ছেলে যখন ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়েছে, আমি কোনো দিন একটা টাকাও কিন্তু প্রাইভেটে দেইনি। এবং কি আমার মেজো ছেলে ক্লাস 4-এ পড়ছে, এখন পর্যন্ত কিন্তু আমি কোনো প্রাইভেট টিচারের কাছে প্রাইভেট পড়াইনি। আমার বাচ্চাদের সব সময় ছোটোবেলা থেকে এখন পর্যন্ত কিন্তু আমি নিজেই ওদেরকে বাসায় নিজেই পড়াই। তো আসলে যারা বুদ্ধি করে, আমাদের যারা গৃহিণী আছেন, তারা চাইলে কিন্তু এভাবে করেও কিন্তু সংসার খরচ থেকে অনেকটা টাকা আসলে জমাতে পারেন বা সংসার খরচ কমাতে পারেন। বাহিরে ছেলেমেয়েদেরকে প্রাইভেটে না দিয়ে নিজে একটু কষ্ট করে হলেও ছেলেমেয়েদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু তাদের মানসিক বিকাশ অনেক বেশি লোপ পায়। আমি মনে করি কি আসলে আগের দিনের লেখাপড়াগুলোই কিন্তু আসলে সঠিক লেখাপড়া ছিল। এখন বর্তমান যুগে দেখবেন আপনার ছেলে মেয়েকে যদি এখন বর্তমানে যেহেতু আমার বড় ছেলেটা ক্লাস 7-এ পড়ে, তো তাকে কিন্তু এখন আমাকে প্রাইভেটে দিতে হয়েছে। তো ও কিন্তু 2 জায়গায় প্রাইভেট পড়ে, 2 জায়গায় প্রাইভেট পড়াতে কিন্তু আমার 2000 টাকা কিন্তু তাকে প্রাইভেট খরচ বাবদ দিতে হয়। যদি আজকে আমার কাছে পড়তো তাহলে কিন্তু আর আমার 2000 টাকা দিতে হতো না। কিন্তু দেখা গিয়েছে সব সময় তো আর মা বাবা পড়ানো যায় না। যত বড় টিচার হোক না কেন, তার ছেলে মেয়েকে কিন্তু অন্য টিচারের কাছে পড়াতে হয়। তো যতদিন পেরেছি অতদিন আমি নিজেই পড়িয়েছি। এখন আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। দেখা গিয়েছে আমার একটা ছোট মেয়ে আছে, ও অনেকটা বেশি আসলে বিরক্ত ফিল করে আমার ছেলেকে যখন পড়াতে বসি। তারপরেও আমি রাতের বেলা তাকে বাসায় পড়াই আর কি। তো যাই, তারপর আবার আমরা যারা সেলাই কাজ জানি, সংসারে কিন্তু টুকিটাকি কাপড় চোপড় সেলাই করা থেকে বাচ্চাদের কাপড় চোপড়, নিজের কাপড় এবং কি বালিশের কুশন, বালিশের কাভার, এগুলো সেলাই করে কিন্তু সংসার খরচটা অনেকটা কমিয়ে ফেলতে পারি। তো এইভাবেও কিন্তু অনেকটা টাকা আসলে আমরা জমা করতে পারি বা সঞ্চয় করতে পারি। তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারের সব কাজকর্ম শেষ করে দুপুরে রান্নাবান্না শেষ করে ছেলে মেয়েদেরকে সবাইকে খাবার খাইয়ে দিয়েছিলাম। তো এখন আর কি ইফতারির মানে যেহেতু আশুরা রোজা চলছে, তো আমি রবিবার সোমবার রোজা ছিলাম আর কি। তো যার কারণে আর কি সোমবার বিকেলবেলা আর কি আমি এখানে একটু ইফতারি করছি, যেহেতু ইফতারির সময় হয়ে গিয়েছে। ইফতারিতে বেশি কোনো কিছুই করিনি, কারণ আমার শরীরটাও বেশি ভালো লাগছিল না সারাদিন রোজা থাকার পর। তো আর বাসায়ও তেমন কোনো কিছু ছিল না। তো এখানে আর কি ইফতারিটা করে নিচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।